হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বহু বিতর্কিত, বহু চর্চিত প্রাথমিকের এডিশনাল 5% প্যানেল সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান, সমস্ত ডাউট ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এডিশনাল 5% প্যানেলটা অ্যাকচুয়ালি কি, কবে নিয়োগ হবে এই এডিশনাল প্যানেল থেকে, কবে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আদৌ কি এই 5% প্যানেলে নিয়োগ করবে পর্ষদ, রুলসে কি বলা হয়েছে, কখন এটি নিয়োগ করার কথা বলা হয়েছে, দেখে নেব আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুলস 2016 সালের যে রুলস প্রকাশ করেছিল সেই রুলস আমরা সরাসরি বের করে ফেলেছি। সেই রুলস আমরা দেখব রুলসে অ্যাকচুয়াল কি বলা আছে, রুলসের ডিটেলস ব্যাখ্যা থাকবে এই এডিশনাল 5% প্যানেল রিলেটেড সংক্রান্ত সমস্ত কোয়ারি। এই ভিডিও দেখার পর আর আশা করি কোনো কনফিউশন থাকবে না। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে এই এডিশনাল 5% প্যানেলটা অ্যাকচুয়াল কি। দেখুন, প্রতিটি রিক্রুটমেন্টের একটা নির্দিষ্ট রুলস থাকে। টোটাল যে ভ্যাকেন্সিগুলো থাকে তার 5% ভ্যাকেন্সিটা ফাঁকা রেখে বাকি 95% যে ভ্যাকেন্সি থাকে সেটাতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে সেই নির্দিষ্ট দপ্তর বা সেই নির্দিষ্ট বোর্ড। সাপোজ মনে করুন, যদি প্রাথমিক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এই মুহূর্তে, সেখানে মনে করুন 100টি ভ্যাকেন্সি রয়েছে। এবার এই 100টি ভ্যাকেন্সির মধ্যে 95% এর একদম মূল প্যানেল রেডি হবে, ফ্রেশ মেইন প্যানেল রেডি হবে এবং 5টা সিটের জন্য আলাদা এই এডিশনাল প্যানেল হবে। 5টা প্যানেলে এডিশনাল প্যানেলের ক্যান্ডিডেটদের নাম যেমন রাখা হয়েছে, যেমন আমরা দেখেছি প্রাথমিকের যে প্যানেল সেই প্যানেলের লাস্টের দিকে এডিশনাল 5% প্যানেল রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে, এটা কি অতিরিক্ত কোনো ভ্যাকেন্সি? না, এটা কোনো অতিরিক্ত কোনো ভ্যাকেন্সি নয়। আমরা জানি যে প্রাথমিকের এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে ভ্যাকেন্সি রয়েছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করছে 9,533 জনের যে প্যানেল তারা রেডি করেছে, এই 9,533 জনকে তার 5% করে তার এডিশনাল প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এখন এই 9,533টি ভ্যাকেন্সির মধ্যে 5% যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5% এর মধ্যে দাঁড়ায় 476টি ভ্যাকেন্সি। এই 476টি ভ্যাকেন্সি 5% এডিশনাল প্যানেল হিসেবে থাকবে। বাকি 95% প্যানেল, অর্থাৎ সেখানে 9,057 জন ক্যান্ডিডেট 95% ক্যাটেগরি হিসেবে তারা সরাসরি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। প্রথম ধাপেই এই মূল প্যানেল অর্থাৎ 95% ক্যান্ডিডেটরা তাদেরকে সম্পূর্ণভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু 5% এর জন্য আর একটু ওয়েট করতে হবে, বা 5% কি আসবে সেটা আমরা ডিটেলস আলোচনা করব, রুলসটা দেখব, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। যে কোনো রুলসের ক্ষেত্রে, যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেখানে কন্ডাক্ট করা হয় সেখানে কিন্তু সেম রুল থাকে, অর্থাৎ এই এডিশনাল 5% এর রুলস থাকে। এটা আমরা এতদিন জানতাম না বা প্রকাশ্যে সবাই জানতো না, সেটা আসেনি। কিন্তু এটা কিন্তু ইন্টারনাল ভাবে এই প্যানেলটা তৈরি করা রাখা হতো বা সেই ভ্যাকেন্সিগুলোতে ফাঁকা রেখে দেওয়া হতো পরবর্তী স্টেপের জন্য। এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিল সেই রিক্রুটমেন্ট রুলসে তারা কি বলেছে। দেখুন, মার্চ 2, 2016 সাল তৈরি করেছিল সেই গেজেট প্রকাশ। আমরা সরাসরি গেজেট প্রকাশের নোটিফিকেশনের দিকে একদম নজর রাখবো। সেখানে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কোন প্রক্রিয়ায়, কোন প্রসিডিওরে করা হবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তাদের যে রুলস 8, সেই রুলস 8 এর সমস্ত ডিটেলসটা উল্লেখ করা আছে। প্রসিডিওর অফ সিলেকশন, দেখুন সিলেকশনের টোটাল ডিটেলস রুলসটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, সমস্ত ডিটেলসটা। এবং সেই সঙ্গে 8 এর যে সাব রুল 5, সেই 5 রুলস নিয়ে কিন্তু বহু মামলা, বহু চর্চিত হয়েছে কোর্টে। এই মামলার উপর, এই রুলসের উপর বেস করে কিন্তু বহু মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ওভারটেক করে গেছে, তারা কিন্তু পেরিয়ে গেছে। এখন সরাসরি আমরা চলে যাব এডিশনাল 5% যে প্যানেল, সেখানে যে বিষয়টা উল্লেখ করা আছে। দেখুন, একদম পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 এ আমরা চলে এসেছি। তার সাব রুল 8 এর সাব রুল 6, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান এডিশনাল প্যানেল অফ 5%, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবার এই রুলস সম্পর্কে আমরা ডিটেলসটা জানবো। দেখুন, রুলস এখানে কি বলা হচ্ছে, অ্যান এডিশনাল প্যানেল অফ 5% জেনারেল, এডিশনাল প্যানেলের কথা বলা হচ্ছে জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, exempted category, ex-servicemen, physical handicap. Candidates shall prepare in the same manner of referred in sub-rule 5B1 of Rule 8, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে যে রুল 8 রয়েছে, যে নিয়ম রয়েছে রুল নাম্বার 8, তার সাব রুল 5, বি এবং 1,
এই যে রুলস, এই রুলসের উপর বেস করে এডিশনাল প্যানেলটাও রেডি করা হবে। অর্থাৎ মূল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুলস, সেই রুলসের উপর বেস করেও এডিশনাল প্যানেল যেটা রেডি হবে, সেটা একই পদ্ধতিতে, একই প্রসিডিওর, মূল অর্থাৎ 95% এর যে প্যানেল রেডি, যে প্রসিডিওরে রেডি করা হবে, ঠিক একই রকম প্রসিডিওর মেনটেন করে 5% এর যে এডিশনাল প্যানেল সেটাও প্রিপেয়ার করা হবে। তাহলে আমরা কি দেখলাম? রুল 8 এ কি বলা আছে? রুল 8 এখানে প্রসিডিওর উল্লেখ করা আছে এবং রুলের পরপর দেখুন এখানে দেখুন 1, 2, 3 এভাবে পরপর আছে এবং রুল 5 কি আছে? রুল 5 এর দিকে আমরা যদি যাই, একটু নিচের দিকে আসবে। দেখুন একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এই যে রুল 5, এই রুল 5 এ কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে এবং রুল 5 এর যে বি সেকশন, রুল 5 এর যেটা আমরা দেখলাম বি সেকশন, এই যে বি সেকশন এবং সাব নাম্বার 1 এ কি বলা হয়েছে? তাহলে রুলস 1 এ কি বলা হচ্ছে? এ প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে ইন এ ডিস্ট্রিক্ট, একটা কোনো একটা নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্টের উপর বেস করে নেম, তাদের সমস্ত নেম এবং আনরিজার্ভ ক্যাটাগরি comprising of the name of the candidate belonging general category and reserved category of scheduled caste, scheduled tribe category, OBC A category, OBC B category, PH category, serially according to descending order, ডিসেন্ডিং অর্ডারে মেরিট লিস্ট প্রকাশ করবে, ডিসেন্ডিং অর্ডারে মেরিট লিস্ট তৈরি করবে ইন মেরিট অ্যাজ পার এক্সিস্টিং ভ্যাকেন্সি মিডিয়াম ওয়াইজ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে ভ্যাকেন্সি রয়েছে, সেই এক্সিস্টিং ভ্যাকেন্সির উপর বেস করে ডিসেন্ডিং অর্ডারে তাদের সমস্ত যে ক্যাটাগরি রয়েছে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে ক্যাটাগরি, রিজার্ভেশন ক্যাটাগরি, সমস্ত রুলস ফলো করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্যানেল, সেই প্যানেল তারা প্রস্তুত করবে। এই রুলসটা 95% এর ক্ষেত্রেও যে যেমন প্রযোজ্য হবে, 5% এর ক্ষেত্রেও তেমন প্রযোজ্য হবে। অর্থাৎ একই সেম রুলস প্রযোজ্য হয়ে দুটো প্যানেল পৃথকভাবে রেডি হবে। এবার আমরা চলে আসবো 5% এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং আরো স্পেসিফিক ভাবে কি বলা হয়েছে আমরা দেখে নেব। 5% এডিশনাল প্যানেলের ক্ষেত্রে কি কি উল্লেখ করা হয়েছে। এরপর কি বলা হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট, এটা প্রোভাইড করা হচ্ছে যে এডিশনাল প্যানেল অফ জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি যে এডিশনাল প্যানেল তৈরি করা হবে, সেখানে কি বলা হচ্ছে? শ্যাল নট ইনক্লুড দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড কাস্ট ক্যাটাগরিজ। অর্থাৎ অন্যান্য যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরিরা রয়েছে, তারা জেনারেল ক্যাটাগরির মধ্যে যাবে না। অর্থাৎ এই এডিশনাল প্যানেলের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের মধ্যে এসসি, এসটি, ওবিসি যাবে না। কিন্তু পরের লাইনে আরো স্পেসিফিক ভাবে বলা হয়েছে, দেখুন কি বলা হয়েছে। হাউএভার ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ জেনারেল ক্যাটাগরি ফ্রম এডিশনাল প্যানেল, যদি জেনারেল ক্যাটাগরিতে এডিশনাল প্যানেল যখন তৈরি করা হবে, ইফ এনি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, রিজার্ভ কোনো ক্যান্ডিডেট যদি সিকিউর হায়ার মার্কস দেন দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং to the general category in the left on merit list, then the said reserved candidates shall be selected for appointment। অর্থাৎ যদি যেটা বলা হচ্ছে যে কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি জেনারেল ক্যাটাগরি থেকে বেশি মার্কস পেয়ে থাকে, তাহলে তাকে জেনারেল ক্যাটাগরির মধ্যে স্থান দেওয়া হবে। এই রুলস যেমন মেন প্যানেলের ক্ষেত্রে কার্যকরী হবে, ঠিক একই রকম ভাবে এডিশনাল প্যানেলের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য হবে। এরপরে আরেকটি রুলস কি বলা হচ্ছে? প্রোভাইডেড ফার্দার দ্যাট, আরো এই বিষয়টি প্রোভাইড করা হচ্ছে, দ্য কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল কোয়ালিফাইড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবেল না থাকে, নন অ্যাভেলেবেল থাকে, তাহলে বিলঙ্গিং টু জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, others backward category said vacancy of exempted category candidates shall be filled up by non-exempted category candidates belonging to the general SC, ST, OBC, other backward classes। অর্থাৎ যদি এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরিতে ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে, যদি পর্যাপ্ত পরিমাণে ক্যান্ডিডেট না থাকে, এবং এক্সেমটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তার ক্যাটাগরি অনুযায়ী, তাহলে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে কি হবে? নন এক্সেমটেড ক্যাটাগরি যে ক্যান্ডিডেট, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের মধ্যে কনভার্ট করে দেওয়া হবে। অর্থাৎ সেই ভ্যাকেন্সিগুলোতে এক্সেমটেড এবং এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরিতে নর্মাল ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ নন এক্সেমটেড ক্যাটাগরিদেরকে চাকরি দেওয়া হবে, সেখানের ভ্যাকেন্সিগুলোকে কনভার্ট করে দেওয়া হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রুলসটাই ফলো করেছে। এই রুলসের উপর বেস করে জেনারেল ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কিন্তু এইরকম ভাবে এক্সেমটেড ক্যাটাগরি দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখনো কিন্তু 5% এর মূল বক্তব্যের দিকে এগোইনি। 5% যে এডিশনাল প্যানেল কিভাবে সেখানে রিক্রুটমেন্ট হবে সেই মূল বক্তব্যের দিকে আসছি, আমরা এখনই আলোচনা করব। এর পাশাপাশি আরেকটি কি বলা হচ্ছে? প্রোভাইডেড অলসো দ্যাট, এখানে আরো বলা হচ্ছে যে কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল কোয়ালিফাইড এক্সেমটেড ক্যাটাগরি, যে সমস্ত এক্সেমটেড ক্যাটাগরি তারা যদি নন অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এক্সেমটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট না থেকে থাকে, তাহলে মানে এই বিলঙ্গিং কি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, বি এবং আদার যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি আছে, the said vacancies shall be filled up by the non-ex-serviceman candidate belonging to general, SC, ST, OBC, back or other backward classes
অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এক্সেমটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবেল না থাকে বা পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে সেই ক্যান্ডিডেটগুলোকে, সেই ভ্যাকেন্সিগুলোকে নন এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ নন এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি বলতে এটা কিন্তু ফ্রেশ ক্যাটাগরির কথা বলা হচ্ছে। অর্থাৎ এক্স সার্ভিসম্যান বলতে নন এক্সেমটেড ক্যাটাগরিওকে বোঝাচ্ছে কিন্তু। অর্থাৎ ফ্রেশ নর্মাল ক্যাটাগরি যারা, তাদেরকে তাদের সেই ভ্যাকেন্সির মধ্যে কনভার্ট করতে হবে। এবার আমরা জেনে নেব যে এডিশনাল 5% এর যে প্যানেল, সেই প্যানেল থেকে কখন নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই লাইনটাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে কখন নিয়োগ করবে। দেখুন যেটা বলা হচ্ছে, প্রোভাইডেড অলসো দ্যাট সাচ এডিশনাল প্যানেল, এই যে এডিশনাল প্যানেলটা প্রোভাইড করা হচ্ছে বা রেডি করা হচ্ছে, শ্যাল নট কনসিডার আনটিল, এটাকে কনসিডার করা হবে না আনটিল বা আনলেস অরিজিনাল প্যানেল এক্সস্টেড আন্ডার রুল 8 তার সাব রুল 5। এই জায়গাটাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে অরিজিনাল প্যানেল এক্সস্টেড, অর্থাৎ অরিজিনাল যে প্যানেল, অর্থাৎ মূল যে প্যানেল, অর্থাৎ 95% যে প্যানেল, সেই প্যানেল যতদিন না মেয়াদ তার শেষ হচ্ছে ততদিন এই 5% প্যানেল কার্যকরী করা হবে না। আবারও আমরা দেখতে পাচ্ছি যে এডিশনাল প্যানেল শ্যাল নট বি কনসিডার, এই প্যানেলটাকে কনসিডার করা হবে না আনটিল অর আনলেস, তখন পর্যন্ত অরিজিনাল প্যানেল এক্সস্টেড, অরিজিনাল প্যানেল যতদিন না পর্যন্ত নির্মূল হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, বা সেই প্যানেলের মেয়াদ বাতিল নয়, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আন্ডার রুল 8 বা 8 এর সাব রুল 5 এর উপর নির্ভর করে এই রুলসটা তারা তৈরি করেছে। সমস্ত নিয়োগের ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য হয়। তাহলে কখন নিয়োগ হবে এডিশনাল 5% প্যানেল? প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এখন নিয়োগ করবে? না, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এডিশনাল 5% প্যানেলে এখন কোনো রকম ভাবে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে না, বা এই প্যানেল থেকে কোনো রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেবে না। এই প্যানেল যেহেতু এখন থেকে কার্যকরী হলো এবং 1 বছর পর এই প্যানেলের মেয়াদ শেষ হবে, তারপরে গিয়ে এই এডিশনাল 5% প্যানেলের থেকে নিয়োগ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন বিষয় হচ্ছে কেন এরকম রুলস, কেন এই 5% ভ্যাকেন্সিগুলো, 5% এডিশনাল প্যানেলটা কেন রেডি করা হলো, বা কেনই বা এদেরকে নিয়োগ করা হবে না, কেন এই ভ্যাকেন্সিগুলোকে ফাঁকা রেখে দেওয়া হলো। দেখুন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যখন কন্ডাক্ট করা হয় তখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মামলা হয়, বিভিন্ন ধরনের কোর্ট কেস হয়। সেক্ষেত্রে কোর্ট তখন নির্দেশ দেয় এই সমস্ত ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার জন্য। তখন এই সমস্ত ভ্যাকেন্সিগুলো এই জন্যই ফাঁকা রেখে দেওয়া হয়। বিভিন্ন কোর্ট কেস থেকে শুরু করে বিভিন্ন এমার্জেন্সি পারপাস সিচুয়েশন তৈরি হতে পারে। মূল প্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের কোনো রকম প্রবলেম তৈরি হলে তখন এই এডিশনাল প্যানেল থেকে নিয়োগ করার কথা বলা হয়। এবং যদি দেখা যাচ্ছে যে মূল প্যানেলে কেউ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করলো না, বা মূল প্যানেল থেকে তারা কেউ জয়েন করলো না, সেক্ষেত্রে কিন্তু এডিশনাল প্যানেল থেকে যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কিন্তু নিয়োগ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেটা কিন্তু মূল প্যানেল তার যে মেয়াদ, সেই মেয়াদ পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ 1 বছর পরে গিয়ে তারা রিক্রুটমেন্ট পেতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম যে এই মুহূর্তে যারা এডিশনাল প্যানেলের মধ্যে নাম যাদের ইনক্লুড করা হয়েছে, তারা কিন্তু 1 বছর পরে গিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের তৈরি হবে। এডিশনাল 5% বিষয় সংক্রান্ত সমস্ত বিষয়গুলো যুক্তিসম্মতভাবে রুলসে কি বলা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবার বোধগম্য হয়েছে। যদি এখনো পর্যন্ত কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।